খলিলুর রহমানের এই নিয়োগ অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচনকালীন সরকার থেকে রাজনৈতিক সরকারে, কারণ বাংলাদেশে এর আগে যত তত্ত্বাবধায়ক সরকার এসেছেন তাদের কোনো উপদেষ্টা কিন্তু পরবর্তী রাজনৈতিক সরকারে যুক্ত হন নাই। এটা কি বৈধ হলো, আইনগতভাবে সিদ্ধ হলো খলিলুর রহমানের নিয়োগটা? দেখুন, এই প্রশ্নটা ঠিক ও নেওয়ার পরে যখনই মিডিয়ায় আসছে উইদিন 5 মিনিটস কয়েকটা টেলিফোন পেয়েছি আমি ওই একই প্রশ্ন যে এটা কি দেখেছেন কিনা, এটা কি হলো। কারণ এটা কিন্তু কোনো মানুষের ধারণার মধ্যে ছিল না যে একজন সরকারের যিনি দায়িত্বে ছিলেন তিনি এখানে এসে মন্ত্রী পরিষদ সদস্য হবেন। কারণ আপনি জানেন যে আপনি আইনগতভাবে যদি বলেন তত্ত্বাবধায়ক সরকার, ওখানে তো সুনির্দিষ্টভাবে বলা আছে যে তত্ত্বাবধায়ক সরকারের যারা আছেন পরবর্তী নির্বাচনে করবেন না, কারণ তাহলে মন্ত্রী পরিষদে যাবেন না, তাহলে প্রশ্ন আসবে যে নির্বাচনে কি আপনি কিছু মেকানিজম করেছেন কিনা। তো নাহিদ ইসলাম তো এই প্রশ্নটা ঠিকভাবেই মনে হয় ছুড়ে দিয়েছে যে উনি যখন সরকারে ছিলেন তাহলে কি বিএনপির জন্য উনি কোনো কাজ করেছেন কিনা, এই প্রশ্ন সবাই করতে পারে। তো এখন দেখেন মন্ত্রী পরিষদ নির্বাচন করার সম্পূর্ণ এখতিয়ার হলো প্রধানমন্ত্রীর, এখানে আসলে বাইরের কারো কোনো কিছু বলার নাই। এবং একমাত্র মন্ত্রিত্বের ব্যাপারে এটা যেহেতু রাষ্ট্রের পলিসি ব্যাপার, অতএব এখানে আরো একটা সমালোচনা আসবে, যেটা আমি একটু আগেও আর একটা মিডিয়ায় বলেছি। সেটা হলো, ধরেন যখন এই বিদেশি নাগরিকরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে আসলো, মিডিয়ায় আপনাদের আসলো 16 পাসপোর্টধারী তারা, তার মধ্যে কিন্তু ওনার নামও ছিল। এবং ওনার নামটাও কিন্তু অনেক রাজনৈতিক দলের ব্যাপারে কিন্তু পক্ষ থেকে আপত্তি ছিল, ইভেন বিএনপিও কিন্তু কিছুদিনের কথাটা বলেছেন। কিন্তু হঠাৎ করে এই মেকানিজম বা এই কেমিস্ট্রি কেন হলো, এটি আসলে আমাদের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে আমি এটা বের করতে পারবো না। তবে আইনজীবী হিসেবে বলি, আইন হিসেবে যেটা আছে, আইনি হিসাবে একটা জায়গায় শুধু ব্যর্থ হয়, যদি উনি বিদেশি পাসপোর্ট হোল্ডার হন, তাহলে সেক্ষেত্রে আমাদের সংবিধানের যে নির্দেশনা আছে, অর্থাৎ আমার যে পলিসি মেকার পার্লামেন্ট যে গঠন হবে, সেখানে কিন্তু ডিসকোয়ালিফিকেশনে বলা আছে যে কারা কারা ডিসকোয়ালিফাইড, সেখানে কিন্তু বিদেশি নাগরিকদের বলা আছে। কারণ কি? একটাই কারণ, সেটা হলো যে আমার দেশের আইন কানুন করার ক্ষেত্রে বিদেশি একজন নাগরিক থাকলে সে তার দেশের স্বার্থ রক্ষা করতে পারে। তো এখানে সরকারও ঠিক এইরকম, সরকারের পলিসির ক্ষেত্রেও একই রকম, এবং একই রকম সমালোচনা আগেই হয়েছে, যেহেতু অন্তর্বর্তীকালীন সময় যারা পাসপোর্টধারী ছিলেন বিদেশে, তাদের নিয়েও প্রশ্ন আসছে, তারা কি করছেন, কেন করছেন, কি অধিকার, এগুলো আলোচনা এসছে। এবং এইখানেও তো এটা স্পষ্ট হয় নাই, বা কেউ বলে নাই যে না উনি আর কোনো নাগরিক নাই। অতএব এটা কিন্তু এখন এই জবাব কিন্তু এখন বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করতে হবে, কারণ সবাই কিন্তু তার কাছেই জবাবটা চাচ্ছে। জবাব বলতে মানে তার এই ব্যাখ্যাটা মানে শুনতে চাচ্ছে যে আসলে কি। জবাব নেওয়ার কিছু নাই, কারণ তারা তো 2/3 মেজরিটি পেয়েছে, তারা ক্ষমতায়, প্রধানমন্ত্রী যাকে খুশি তাকে মন্ত্রী করতে পারেন। কিন্তু যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারে উনি ছিলেন, এবং উনি কিন্তু আগে এনসিপির যখন অনেকে কাজ করছিলেন, সেখানে কিন্তু আপত্তি দেওয়া হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের থেকে উনি কিভাবে রাজনীতির সঙ্গে সংযুক্ত হন। এ কারণে কিন্তু পদত্যাগ করে তারা এসছেন। অর্থাৎ তারা যদি পদত্যাগ করে এসে থাকেন, তাহলে উনি তো গতকালকে কি ছিলেন, শপথের আগে উনি কি ছিলেন, উনি তো কোথাও থেকে পদত্যাগ করছে আমাদের জানা নাই। এখন পেপার যদি একটা ইউনুস সাহেবের কাছে দিয়া থাকে গতকালকে, ওটা তো আর ন্যাশন আসে না, জাতির কাছে আসে না। তো সেক্ষেত্রে উনি তো ছিলেন স্টিল ইউনুস সাহেবের খুব ঘনিষ্ঠ লোক। এবং বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রে এই যে ডিলিং গুলো হয়েছে, আপনি জানেন যে অনেক চড়াই পাত্রায় বাংলাদেশ এখনো আপনার ভূ রাজনীতির ইয়ের মধ্যে থেকে বেরোতে পারেনি। যদিও আমরা গণতন্ত্রের ট্রেনে উঠে গেছি, কিন্তু এখানে অনেক জটিলতা আছে। কিন্তু তারপরেও ভূ রাজনীতির যে প্রত্যক্ষ যে আপনার আপনার প্রত্যক্ষ যে তাদের এক ধরনের মনিটরিং করার চিন্তা, বা এক ধরনের প্রত্যক্ষভাবে আমাদেরকে পরিচালিত করার সুযোগ, এগুলো যে এখনো শেষ হয়ে গেছে এটা মনে হয় না। কারণ সেটা যদি হতো তাহলে একজন আমেরিকান সিটিজেন, যেটা বলা হচ্ছে, এবং উনি আমেরিকার সঙ্গে খুব ভালো সম্পর্ক, আমেরিকার বিভিন্ন পারপাস এখানে ওনার পক্ষে পারপাস গুলা সার্ভ করা হচ্ছে, এটা তো আপনারাই মিডিয়ায় বলেছেন, দেশের মানুষও বলেছে। তো হঠাৎ করে তো ড্রেস চেঞ্জ হয়ে যায় না, তাই না? হঠাৎ করে স্কিনও চেঞ্জ হয়ে যায় না। তো এখানে কেন আসলো? এই কারণে কিন্তু জনগণের মধ্যে, অনেকের মধ্যে এই প্রশ্নটা আছে। এটা মিডিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে যে কি ব্যাপার, এখানে এই জায়গাটাকে কেন আসলো। এটা ছাড়া কিন্তু মন্ত্রিপরিষদ যে গঠন করা হয়েছে,
তরুণ এবং বৃদ্ধ এবং কমিটেড লোকজন যারা আছে তাদেরকে নিয়ে করেছেন, এবং জাতীয় সরকারের একটা কথা বলেছিলেন যে আমরা সবাইকে নিয়ে করব, সেখানেই কিন্তু তারা অ্যাকোমোডেট করেছেন। সব দিক ঠিক আছে, কিন্তু একটা কারণে এবং সবচেয়ে বড় কাজটা যেটা করেছেন বিএনপি, সেটা হলো আজকে একটা অসাংবিধানিক কাজ হতে যাচ্ছিল। সেটা হলো এই আপনার সংবিধান পরিষদ যেটা যেটা আপনার প্রেসিডেন্সিয়াল অর্ডার, যেটা আমি আগেও বলেছি ওই অর্ডারটা ইললিগাল, ওটা প্রেসিডেন্ট জারি করতে পারেন না। এবং ওই অনুসারে ওখানে বলা আছে যে শপথ নেওয়ার জন্য সংসদ সদস্য হিসেবে শপথ দিবেন এবং সংবিধান সংশোধনকারী হিসাবে শপথ দিবেন সংশোধন পরিষদের। তো সেই পরিষদের প্রশ্ন যখন আসছে, বিএনপি কিন্তু বলেছে যে না, এটা সংবিধানে নাই, এটা আমরা এই শপথ দেব না। এটা একটা যথার্থ কাজ করেছেন, এই জন্য কিন্তু তারা প্রশংসাও পাচ্ছেন, কারণ আইনে যেটা নাই সেটা কিভাবে করবেন। অবশ্যই এখানে হঠাৎ করে কেউ দারুণ একটা কাজ করেছেন তো বটেই, মানে সংবিধানের পক্ষে সুস্পষ্টভাবে আসলে নতুন প্রধানমন্ত্রী এবং এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলটি দাঁড়িয়েছে, সে প্রসঙ্গে একটু বাদে তো কথা বলবোই। কিন্তু খলিলুর রহমানের প্রসঙ্গটা যে আপনি এনেছেন একদম ঠিক, মানে মে মাসে এই বিএনপি একদিকে যেমন এপ্রিলে ওনার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগের পর থেকে কিন্তু সালাউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভিরা বক্তৃতা দিয়ে বলতে শুরু করলেন যে ইউনূসের কোনো আক্কেল জ্ঞান নাই, তাই বিদেশি লোককে এনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন। এই শব্দটাই ওনারা ব্যবহার করেছেন, আক্কেল জ্ঞান নাই। এরপর আপনার মনে থাকবে খলিলুর রহমান বলেছিলেন উনাকে বিদেশি বললে উনিও তারেক রহমানকে বিদেশি বলতে পারেন। কিন্তু এবারও যখন উপদেষ্টারা তাদের সম্পদের হিসাব দিয়েছেন, তখনও তিনি বলেছেন তার এবং তার স্ত্রীর সকল সম্পদ মূলত যুক্তরাষ্ট্রে। বিদেশি হলে মন্ত্রী হওয়া যাবে না, সেটা তো বাংলাদেশের সংবিধানে লেখা আছে। কিন্তু এখন কি আদালতে কেউ এই প্রশ্ন তুলতে পারেন কিনা যে এই অন্তর্বর্তীকালীন সরকারের না হয় কোনো সাংবিধানিক ভিত্তিই ছিল না, কিন্তু নির্বাচনকালীন সরকারের যে রেয়াজ, যে প্রিসিডেন্স, সে অনুযায়ী একজন অন্তর্বর্তীকালীন নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা মন্ত্রী হলে একটা বড় ধরনের স্বার্থের সংঘাত, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আইন তো সেটাকে বড় ধরনের ব্যত্যয় বলে মনে করে যে কোনো দায়িত্বপূর্ণ পদে থাকলে। এটা কোনো জটিলতার, আইনি জটিলতার সৃষ্টি করতে পারে কিনা নাহিদ ইসলামরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রমাণ হিসেবে যেমন তাকে আনতে পারেন, তেমনি স্বার্থের সংঘাত, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রমাণ হিসেবে খলিলুর রহমানের এই নিয়োগ আসতে পারে কিনা, এই প্রশ্নগুলো তো উঠছে। হ্যাঁ, স্বাভাবিক। আপনি জানেন, যেহেতু আমরা একটা অনির্বাচিত সরকারের নিকট থেকে একটা সাধারণ নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্রের লাইনে চলে আসছি, কাজে এখন কিন্তু কোর্ট কাছারির বিষয়টা অনেক বেশি আসবে। কারণ আপনার যখন অনির্বাচিত সরকার থাকে, সেটা তো আইনগত ভিত্তিই নাই, এই জন্য হয়তো কোর্ট কাছারিতে বেশি কেউ যায় না। কিন্তু যখন নির্বাচন হয়ে গেল, এখন কিন্তু এটা কোর্টের উপরে, কোর্টের সরাসরি জিনিসগুলো অনেকেই এখন নিয়ে যাবেন। যেমন আপনি জানেন ইতিমধ্যে যে হ্যানা বোর্ড চ্যালেঞ্জ করে একটা রিট পিটিশন হয়েছে, এবং এই যে শপথ নিয়েছেন, এই শপথ নিয়েও কিন্তু একটা রিট হতে পারে, এবং সেখানে কোর্টে গেলে কিন্তু সেটা বাতিল হয়ে যাবে। এখন কেউ কেউ প্রশ্ন করতে পারেন, কেউ কেউ বলছেন যে আচ্ছা 5ই আগস্টের পরিবর্তনটা কি আইনের মাধ্যমে হয়েছে? না, অবশ্যই না, আইনের মাধ্যমে হওয়ার দরকার নাই। কারণ ওখানে জনগণ চেয়েছিল, জনগণের রাস্তায় নামার কারণে পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ার পরে 3 দিন পরেই তারা ট্রাকে চলে আসছে, মানে ট্রাকের লাইনের মধ্যে চলে আসছে। অর্থাৎ ডক্টর ইউনূস সাহেব, সে কিন্তু ওনাদের কথা মতো, অনেকের কথা মতো শহীদ মিনারে শপথ নেন নাই, ওইভাবে একটা সরকার গঠন করেন নাই। ওই রাষ্ট্রপতির কাছে সংবিধান মেনে সংবিধান রক্ষা করার জন্য আপনার ওত নিয়েছেন। অর্থাৎ ওই সময় থেকে কিন্তু আমরা সাংবিধানিক লাইনে চলে আসলাম। তারপরে অনেকগুলো কাজ, সংবিধান পরিবর্তী অনেক কিছু হয়েছে। যেটাই হোক, সরকারের কর্মকাণ্ডগুলো কিন্তু নেক্সট পার্লামেন্টে এগুলো অ্যাপ্রুভ করতে হবে। এবং এই জন্যই কিন্তু ডক্টর ইউনূস সাহেব কিন্তু বিএনপির ওখানে লন্ডনে গিয়ে দেখা করলেন। কেন? কারণ যখন ডক্টর ইউনূস সাহেব বুঝতে পারলেন যে নির্বাচন দিতে হবে, এবং নির্বাচনে তো বিএনপি আসার মতো সম্ভাবনা বেশি বড় দল হিসেবে, অর্থাৎ তাদের সঙ্গে একটা বোঝাপড়া এবং তার কর্মকাণ্ডগুলো যাতে পার্লামেন্ট রেটিফাই করে, সেই জন্যই আলোচনা করতে গেলেন। এবং সেখানে কিন্তু এই ভদ্রলোকও কিন্তু ছিলেন, আপনি দেখেছেন। অর্থাৎ ওখান থেকেই কিন্তু আলোচনাগুলো এসছে। এখন ওইখানের আন্ডার টেবিল আলোচনাতে কিন্তু কোথাও কিছু আসে না। কেউ কেউ বলতে চেয়েছিল অনেক কিছু বলার, কে রাষ্ট্রপতি হবে, এরকম কোন ইয়ে ঠিক আছে কিনা। যাক, সেগুলো আন্ডার টেবিলের কথা তো আমরা বলতে পারবো না। তবে মানুষের মনে যে একটা প্রশ্ন ঢুকছে যে হঠাৎ করে যে ব্যক্তি অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় ছিলেন, উপদেষ্টার একজন, বিশেষ উপদেষ্টার একজন ছিলেন, এবং তিনি একটা কতগুলো কাজ করেছেন, যে কাজগুলো অলরেডি রাজনৈতিক দলগুলো সবাই বলেছে যে এই যে গোপন চুক্তিগুলো করলেন, সেখানে রাষ্ট্রের স্বার্থ ব্যাহত হলো কিনা, এই কথাগুলো উঠছে। এবং সে একই ব্যক্তি যদি আপনি তাকে প্রমোট করেন, তাকে রাখেন, তাহলে কিন্তু দায় দায়িত্ব এবং আপনার যে দুর্নাম, সেটা তো জনগণের মাঝে আসবে এবং আলোচনা হবে। এটা কিভাবে তারা ম্যানেজ করবে, কি ব্যাখ্যা দিবে আমি জানি না।
তবে নিশ্চয়ই তাদের পক্ষ থেকে একটা ব্যাখ্যা আসবে, এবং ব্যাখ্যা যেটাই আসুক সেটা তো বড় প্রশ্ন না। মানুষের অন্তরে যখন একটা প্রবলেম হয় যে এটা কেন করলো, এটা কিন্তু অনেক মানুষই কিন্তু এটা আজকে আলোচনায় অনেক মানুষই এটা মানে কোনো কেমিস্ট্রি মিলাতে পারছে না, এবং আমরাও মিলাতে পারছি না যে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট। একটা কারণ হতে পারে, সেটা হলো আপনি জানেন আমরা গণতন্ত্রের পথে আসলেও এখানে কিন্তু অনির্বাচিত সরকার এই ভবিষ্যতে গণতন্ত্র ব্যত্যয় করে আবার অনির্বাচিত সরকার সরকার আসার জন্য একটা বীজ বপন করা আছে। সেই বীজটা হলো আপনার এই যে রাষ্ট্রপতিকে দিয়ে আদেশ জারি করেছেন, সেখানে বলা আছে যে তারা এইভাবে সংবিধান সংশোধনের শপথ দিবেন এবং তারা 60 জন হলেই বসতে পারবেন, একজন সিনিয়র মেম্বার সভাপতিত্ব করবেন, মেজরিটি হলেই সংবিধান পাশ হয়ে যাবে, তার মানে 31 জন। কাজে 31 জন হলেই একটা সংবিধান হয়ে যাবে, সেই সংবিধান হবে ওই সংবিধানের সাথে সংযুক্ত, এবং এইটা কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, এটাই চূড়ান্ত সংবিধান। এই যে বিজয়, এই যে বীজগুলো রাখা হয়েছে এবং সেই অনুসারে কিন্তু শপথ হয়ে গেছে। এখন যদি ধরেন হঠাৎ করে এখন যদি বিএনপি, জামাতে ইসলাম বা অন্যরা যদি আজকে সভায় বসে যে বলে যে আমাদের তো ওই গেজেটে এই জিনিসটা আছে, এই তখন কি করবেন? তখন ওখানে তো তারা প্যারালালি কিন্তু ওটা করতে পারেন। ওই বীজটা কিন্তু এটা রাখা হয়েছে এই জন্যই যাতে কোনো একটা যে কোনো একটা প্রেশার ক্রিয়েট করা যায়, কেন বাংলাদেশ এখনো ইন্টারন্যাশনাল পলিটিক্স এর বাইরে আমরা যেতে পারি না, আমাদের উপরে অনেক মেকানিজম চলছে। অতএব এই মেকানিজমের একটা উদাহরণ হিসেবে মনে হয় যে এই বীজটা বপন করে রাখা হয়েছে, এবং আলটিমেটলি এই যে নিয়োগ করা হলো সেটাও মনে হয় ওটার সঙ্গে রিলেটেড থাকতে পারে। আমি জানি না কি পর্যায়ে কেন হয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে বিএনপির পক্ষ থেকে সবই খুব ভালো হয়েছিল, কিন্তু এই নিয়োগটা একটু চোখে লাগছে যে এটা মঞ্জিল মোর্শেদ, এ আপনি কি বললেন? মানে জুলাই সনদ তো আসলে পড়ে পড়ে এবং বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে কারো পক্ষে পূর্ণাঙ্গভাবে জানা বোধহয় সম্ভব না, কিন্তু এ আপনি কোন ষড়যন্ত্রের কথা বললেন? মানে তার মানে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয় নাই, জামাত নিয়েছে, এনসিপি নিয়েছে, এখন তারা মিলে সংবিধান সংস্কার পরিষদের সভা ডেকে বসে পড়তে পারবে এবং তারা সংবিধান সংস্কার করে বলতে পারবে এ সংবিধান সংস্কার হয়ে গেছে। এই অবস্থা, এ ব্যবস্থা রাখা হয়েছে জুলাই সনদে। হ্যাঁ, কেন